এখনো চূড়ান্ত হয়নি হামজাদের কোচ, বাজেট নিয়ে মাথা ব্যথা নেই বাফুফের, নিয়োগে স্বচ্ছতার গ্যারান্টি দিলেন তাবিথ আউয়াল। এল ক্লাসিকোতে রিয়ালের অহম মাটিতে নামলো বার্সেলোনা, 2-0 ব্যবধানের জয়ে 3 ম্যাচ হাতে রেখেই জিতল ব্যাক টু ব্যাক লা লিগা শিরোপা। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিরপুরে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। ঢাকা টেস্টের সবশেষ খবর জানতে যুক্ত হব তার সাথে। রিমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পেছনে দেখতে পাচ্ছি খুব জোরেই বৃষ্টি হচ্ছে, এখন জোরে সোরে বৃষ্টি চলছে। বাংলাদেশ প্রথম দিকে 2টো উইকেট হারানোর পরে শান্ত মমিনুল যেভাবে প্রতিরোধটা গড়েছিলেন, মনে হচ্ছিল ম্যাচ একটা রেজাল্টের দিকে এগুতে পারে, কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে তাতে করে খেলা মাঠে করানো নিয়ে আজকে শঙ্কা মনে হচ্ছে। কেমন দেখছেন আপনি মাঠের পরিস্থিতি? কেমন বৃষ্টির কেমন হচ্ছে ওখানে? শুধু নয় তুলন, সঙ্গে বাতাসও রয়েছে, বজ্রপাতও রয়েছে, এবং আমরা একেবারে ছোট্ট একটা জায়গায় এসে দাঁড়িয়েছি কোনোভাবে এই লাইভটা দেওয়ার জন্য। ঝুম বৃষ্টি, মিরপুর নয় যেন এক খণ্ড লোক। একটু সেই বৃষ্টির ছবি দেখাতে চাচ্ছি। যখন মধ্যাহ্নভোজনের বিরতিতে বাংলাদেশ গিয়েছিল, 120 রানের বাংলাদেশের লিড ছিল, এবং যেটা বলছিলেন যে মুমিনুল এবং নাজমুল হোসেন শান্ত দুজন ব্যাটার যেভাবে আসলে প্রতিপক্ষের বোলারদের শাসন করছিল, খুব দ্রুতই 2টো উইকেট হারানোর পরে জয় এবং সাদমান ইসলাম অনিকের উইকেট হারানোর পরে যখন বাংলাদেশের ব্যাটার এই দুজন শাসন করছিল, তখনই কিন্তু আসলে বাগড়া দিচ্ছে এই বৃষ্টিটা। এবং বৃষ্টির তীব্রতা আপনি নিশ্চয়ই দর্শকরাও দেখতে পাচ্ছেন যে বৃষ্টির তীব্রতা শুধু ঝুম বৃষ্টি নয়, গতকালও মিরপুরে বৃষ্টি হয়েছিল, কিন্তু এত বৃষ্টি কিন্তু হয়নি। এবং বলছিলাম যে মিরপুরের যে মাঠ, এখানকার ড্রেজিং ব্যবস্থা খুবই ভালো এবং বিশ্বের মধ্যে অন্যতম সেরা ড্রেজিং ব্যবস্থা রয়েছে। এরপর আসলে এই বৃষ্টির তীব্রতা এবং সেই তীব্রতা ছাপিয়ে তুলুন কখন নাগাদ খেলাটা আবারও মাঠে গড়াতে পারে, কিংবা আদৌ আজকে খেলাটা শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এই বৃষ্টির মধ্যে এখন বৃষ্টি থামবারই আসলে কোনো অবকাশ নেই, এবং তারপরে আসলে শেষ পর্যন্ত খেলাটা কখন মাঠে গড়ায়, কালকে একটা পুরো দিন রয়েছে। আপনিও যেটা বলছিলেন, নিশ্চয়ই আপনি আরও প্রশ্ন করবেন। মাঠে গড়ানোর সম্ভাবনা আজকের দিনে অন্তত বলা যায় যে এই সেশন একদমই নেই তুলন। যেমনটা বলছিলেন, এর আগে আমরা দেখেছি, এবং মিরপুরের মাঠে যে ড্রেনেজ সিস্টেম, এটা নিয়ে কিন্তু প্রশংসা করেছেন। লাস্ট যে নিউজিল্যান্ড সিরিজ খেলে গেল তারাও কিন্তু প্রশংসা করেছেন। আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আপনি বলছেন যে আজকে খেলাটা আসলে সম্ভব না, সেক্ষেত্রে যদি শেষ দিনেও খেলা হয়, ম্যাচের ফলাফল আসলে কি কোনো সম্ভাবনা দেখছেন? না, আজকে যে খেলা হবে না বিষয়টা আসলে তেমন নয়। এই সেশনে বৃষ্টির যে কারণ, আপনি মিরপুরের যতই বৃষ্টি হোক না কেন, গ্রাউন্ডসম্যানরা আমরা জানি যে সর্বোচ্চ 45 থেকে 50 মিনিট যদি সময় দেওয়া হয় তাহলে তারা মাঠটা শুকিয়ে ফেলতে পারে। এখন আমার ঘড়িতে 1:34 বাজে, সেই হিসেবে যদি 2টার মধ্যেও বৃষ্টি শেষ হয়ে যায়, যদিও বাইরের যে ঝুম বৃষ্টি আমরা দেখাচ্ছিলাম তুলন, সেই বৃষ্টি আদৌ কখন শেষ হবে সেটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। যদি বৃষ্টিটা 2টা-3টার মধ্যেও শেষ হয়ে যায় তাহলেও কিন্তু আজ অন্তত একটা সেশন খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবতা হচ্ছে গিয়ে, যদি শেষ পর্যন্ত একটা সেশনও খেলা হয়, সেক্ষেত্রে আসলে এই ম্যাচের ফলাফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ বাংলাদেশের হাতে এখন পর্যন্ত 8টা উইকেট রয়েছে, পাকিস্তানের 10টা উইকেট রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আসলে বাংলাদেশ কিংবা পাকিস্তান কেউ নয় এই ম্যাচ, অর্থাৎ ঢাকা টেস্টে শেষ পর্যন্ত জয়টা বোধহয় বৃষ্টিরই হতে যাচ্ছে তুলন। এবং আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই বৃষ্টি থামলে ম্যাচের যে আপডেট, সেটা পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ম্যাক্সওয়েল ও জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে টি-20 সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে জায়গা পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উঠতি অলরাউন্ডার লিয়াম স্কট। টি-20 সিরিজের দলেও জায়গা পেয়েছেন জোয়েল ডেভিস। সিডনি সিক্সার্সের বাঁহাতি স্পিন অলরাউন্ডার জোয়েল ডেভিস দুর্দান্ত বিগ ব্যাশ মৌসুম কাটিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছেন। গত মৌসুমে 20 ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে তার ইকোনমি ছিল সেরা। এছাড়া স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 14 উইকেটও শিকার করেন তিনি। জাম্পার সাথে রাখা হয়েছে ম্যাথিউ কুনাম্যানকে। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজে 3 জন বাঁহাতি স্পিনার নিয়ে খেলতে পারে অস্ট্রেলিয়া। জশ ইংলিশের ব্যাকআপ উইকেট কিপার হিসেবে আবারও দলে জায়গা পেয়েছেন জশ ফিলিপ। নতুন রূপের টি-20 দলে নেই মার্কাস স্টয়নিস ও ম্যাট শর্ট।
এবারে ফুটবল। কথা দিয়ে কথা রাখলো না বাফুফে। 10 তারিখে কোচ চূড়ান্ত করার ঘোষণা দিয়েছিলেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। সারাদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত আসেনি কোনো ঘোষণা। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির এমার্জেন্সি মিটিং শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন চুক্তি হবে আগামী 15ই মে। সেদিনই জানা যাবে হামজাদের কোচের নাম, আর নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়াতেই। কিছু নাই, কেউকে যদি আমরা না পাই আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, সভাপতি তাবিথ আউয়াল সহ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সবাই হাজির জরুরি মিটিংয়ে। উদ্দেশ্য কোচ চূড়ান্ত। বিকেল গড়িয়ে রাত হলো, মিটিং শেষ হলো। অপেক্ষার প্রহর শেষ হলো না। কে হচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ তা জানানোর জন্য সারাদিন অপেক্ষায় ছিলেন গণমাধ্যম কর্মীরা, জানার জন্য অপেক্ষায় ছিলেন ফুটবল ফ্যানরা। জরুরি মিটিংয়েও বসেছিল ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। তবে মিটিং শেষে ঘোষণা হলো না কোচের নাম, বাড়লো আরও অপেক্ষা। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। তা আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। শর্টলিস্টে থাকা কোচদের নির্দিষ্ট কোনো যোগ্যতা দেখা হচ্ছে না। বাংলাদেশের জন্য উপযুক্ত হবেন তাকেই করা হবে বাছাই। আমরা সকল সাথে ডিসকাশন করতেছি। প্রত্যেকটা ডিসকাশনই কেস টু কেস একটু ভিন্ন হচ্ছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা মানে পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনা রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। রোজারিও মিকেল হাত থেকে বেরিয়ে গেছেন, তবে তা নিয়ে কোনো আক্ষেপ নেই। আক্ষেপের কিছু নাই, কেউকে যদি আমরা না পাই, আমাদের এখানে তো অনেকেই করেছে। তার মধ্যে আপনারা জানেন শর্ট লিস্টে আমাদের 13 জন ছিল। এখন 13 জনের থেকে একজন যদি চলে যায়, আমরা 12 জনকে নিয়ে কাজ করব। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আগেই জানিয়েছিলেন 15 তারিখের মধ্যেই চুক্তি করা হবে নতুন কোচের সঙ্গে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আছে আগামী মাসে 5 তারিখে সান মারিনোর বিপক্ষে। সেই ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ পাবে এবং তিনি বাংলাদেশ দলটাকে নিয়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। এবারে ইউরোপিয়ান ফুটবল লিগের খবর। 93 বছরের প্রতীক্ষা, শতাব্দীর প্রতিশোধ আর কাতালোনিয়ার আত্মমর্যাদার এক ঐতিহাসিক রাতের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে দিয়ে লা লিগার মুকুট আবারও নিজেদের মাথায় তুলল বার্সেলোনা। লামিন ইয়ামাল, পেদ্রি, গাভিদের উচ্ছ্বাসে কেঁপে উঠল ক্যাম্প নিউ, আর গ্যালারি জুড়ে ধ্বনিত হলো চিরচেনা সুর। হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয় শিরোপা, ইতিহাসের 29তম শিরোপা, লা লিগার শিরোপা বার্সেলোনার। শেষ বাঁশির সুরটা যেন আকাশ ছুঁয়ে গেল। সেই মুহূর্তে ক্যাম্প নিউ যেন রূপ নিল এক বিশাল নীল-লাল আগ্নেয়গিরিতে। লামাসিয়ার যোদ্ধা লামিন ইয়ামাল, পেদ্রি, গাভিরা ছুটলেন মাঠের বুকে। তাদের চোখে আনন্দের ঝর্ণা, বুকে শতাব্দীর আবেগ। ক্লাবের 125 বছরের গৌরব, কাতালোনিয়ার আত্মমর্যাদার এক দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। লাখো সমর্থকদের গলায় ফেটে পড়ল চিরচেনা সেই সুর, যে সুর ক্রুয়েফের দর্শন থেকে মেসির যুগ হয়ে আজও কাতালোনিয়ার হৃদয়ে বেজে চলে। 1932 সালের সেই ক্ষতে যেন পড়ল মলমের প্রলেপ। সে মৌসুমের শেষ ম্যাচে বার্সেলোনার সাথে ড্র করে লিগ শিরোপা ছিনিয়ে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। 94 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী সেই রিয়াল মাদ্রিদকে হারিয়েই তাদের সামনে শিরোপা জয়ের উল্লাসে মাতল কাতালানরা। এ যেন ইতিহাসের পাতা উল্টে দীর্ঘ প্রতিশোধের এক অপূর্ব সমাপ্তি। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি টানা দ্বিতীয় লা লিগা, আর ক্লাব ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ 29তম শিরোপা বার্সেলোনার। এল ক্লাসিকোর যে উত্তাপটা ছড়াচ্ছিল ম্যাচের আগে, তা যেন হারিয়ে গেল ম্যাচ শুরু হতেই। নিজেদের মাঠে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। ম্যাচের মাত্র 9 মিনিটেই কাতালানদের লিড। দারুণ বাঁকানো শটে রক্ষণ দেয়ালকে ফাঁকি দিয়ে রিয়ালের জালে বল পাঠান মার্কাস রাশফোর্ড। এ নিয়ে লিগের সবশেষ 6 ম্যাচে 4 গোল করলেন রাশফোর্ড, আর আসরে তার গোল হলো 8টি, মৌসুমে সব মিলিয়ে 14টা। চাপ সামলে ওঠার আগেই আবারও ম্যাজিক্যাল বার্সার সামনে মুখ থুবড়ে পড়ে লস ব্ল্যাঙ্কোদের রক্ষণ। দানি ওলমোকে আটকাতে ব্যর্থ রুডিগার। তার কাটব্যাকে বল পেয়ে কর্তোয়াকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তোরেস। মৌসুমে তার 21তম গোল।
এর পরপরে এই সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ, তবে লক্ষ্যভ্রষ্ট শট আর বার্সার রক্ষণের দৃঢ়তায় গোলের দেখা পায়নি অতিথিরা। উল্টো সময়ের সাথে ছন্দ হারিয়েছে তারা, আর কঠিন ম্যাচটা সহজ করেই শিরোপার উল্লাসে মেতেছে বার্সেলোনা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ক্রিস কোলম্যানের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তার কোচিং স্টাফের সদস্যদের ব্যাপারেও কথা হয়েছে। কেন কোলম্যানের মতো একজন কোচকেই দরকার বাংলাদেশের, আর বাংলাদেশি সহকারী কোচ থাকলেই বা সমস্যা কোথায়? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। শুধু নতুন হেড কোচ এলেই কি সব বদলে যাবে? ভেতরের পচনটা কে সরাবে? বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট শব্দটা বেশ জোরালোভাবে উচ্চারিত হয়, কিন্তু সিন্ডিকেট আসলে কিভাবে কাজ করে? জাতীয় দলে কে খেলবে, কাকে ডাকা হবে, কাকে বাদ দেয়া হবে, এই সিদ্ধান্তগুলো হওয়ার কথা মেধার ভিত্তিতে, পারফরম্যান্সের ভিত্তিতে, কিন্তু বাস্তবে হয় পছন্দ অপছন্দের ভিত্তিতে। এটাই সিন্ডিকেট, একটা অদৃশ্য চক্র যেটা নিজেদের লোককে রক্ষা করে, বাইরের যোগ্য মানুষকে দূরে রাখে। আনিসুর রহমান জিকো ভালো ফর্মে আছেন, কিন্তু জাতীয় দলের প্রাথমিক তালিকায় তার নাম নেই। কারণটা কি? কাবরেরার আমলে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই পুরনো হিসাব কি এখনো চলছে? কাবরেরা চলে গেলেও কি হিসেবের খাতা বন্ধ হয়নি? জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। তিনি ট্যাকটিক্সের কিছুই বোঝেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। তার চেয়েও বড় প্রশ্ন, তিনি কি যোগ্যতার চেয়ে পরিচিতিকে বেশি গুরুত্ব দেন? কান পাতলেই এই কথা বাতাসে ভাসে। এই কথা শুধু মাঠের বাইরে থেকে আসে না, ভেতর থেকেই বেরিয়ে আসে। এখন আসি হেড কোচ প্রসঙ্গে। ক্রিস কোলম্যান ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ। 55 বছর বয়সী এই কোচ গ্যারেথ বেইলের মতো তারকাকে কোচিং করিয়েছেন। 2016 ইউরোতে ওয়েলসকে 58 বছর পর টুর্নামেন্টে নিয়ে গেছেন, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ফিফা র্যাঙ্কিংয়ে ওয়েলসকে 8-এ নিয়ে এসেছিলেন। কিন্তু কোলম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? তিনি যেখানেই যান নিজের কোচিং প্যানেল সঙ্গে নিয়ে যান। কিট সিমন্সের মতো বিশ্বস্ত সহকারীকে নিয়ে একটা পরিপূর্ণ দল হিসেবে কাজ করেন। এটা কোনো বিলাসিতা নয়, এটাই আন্তর্জাতিক কোচিংয়ের আসল নিয়ম। একজন কোচ তার নিজের ট্যাকটিক্স অনুযায়ী কাজ করেন এবং সেই ট্যাকটিক্স বাস্তবায়নের জন্য তার নিজের দল দরকার, নিজের কোচিং স্টাফ দরকার। এখানেই হাসান আল মামুনের মতো কেউ থাকলে সমস্যা, কারণ দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। হেড কোচ যদি একটা পথে হাঁটেন আর সহকারী কোচ যদি অন্য পথ টানেন, তাহলে দল যাবে কোথায়? অনেকে বলছেন কোলম্যানের কোচিং প্যানেল সহ খরচ মাসে 50 থেকে 60 হাজার ডলার পর্যন্ত হতে পারে। এত টাকা কোথা থেকে আসবে? এই প্রশ্ন তুলে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা কি চলছে? টাকার দোহাই দিয়ে কোলম্যানের শর্ত না মানার যথেষ্ট যুক্তি কি আছে, নাকি কোনো অনিচ্ছার আড়াল? এখনো পর্যন্ত হামজাদের কোচ হওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই আছেন কোলম্যান। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন 15 মের মধ্যে সব চূড়ান্ত হবে। আলোচনা এখনো চলছে। সোজা কথা হলো, কোচ বদলালেই ফুটবল বদলায় না। লিওনেল স্কালোনিকে এনেও কোনো লাভ নেই যদি পেছনে সেই পুরনো সিন্ডিকেট রয়ে যায়। ফুটবল ফ্যানরা বলছে এটাই বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের হিরো হওয়ার সময়। কোলম্যানকে আনুন, সিন্ডিকেট ভাঙুন, নইলে টাকা যাবে, কোচের বেতন যাবে, আর বাংলাদেশের ফুটবল যেখানে আছে সেখানেই থাকবে। রহমান পেয়ার, স্টার প্লে। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর, তবে শঙ্কায় ভারত। এখনও সম্প্রচার সত্ত্ব নিয়ে ফিফার সঙ্গে দর কষাকষি করছে দেশটি। ওয়ার্ল্ড কাপ শুরু হতে বাকি মাত্র 30 দিন। তাহলে কি বিশ্বকাপ এবার দেখা হবে না ভারতীয়দের? 5 মে 2026 হেডলাইন, ভারত চীনে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা। বৈশ্বিক এই আসরের সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতায় পড়েছে ভারত ও চীন। প্রস্তাব ফিরিয়ে দিল ফিফা। ভারতে বিশ্বকাপ দেখা নিয়ে শঙ্কা। কেটে গেছে আরো 5 দিন, কাটেনি সেই শঙ্কা। বুলেট গতিতে এগিয়ে আসছে বিশ্বকাপ। তাহলে কি ওয়ার্ল্ড কাপ দেখতে পারবে না ভারতীয়রা?
ঘটনা প্রবাহ খুব একটা সুবিধার না ভারতের জন্য, কাটছে না অমানিসা। এখনো সম্প্রচার সত্ত্ব নিয়ে ফিফার সঙ্গে দর কষাকষি করছে দেশটি। তবে সুখবর বাংলাদেশি ভক্তদের জন্য। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী বাংলাদেশের জন্য স্প্রিংবক নামে একটি মিডিয়া আউটলেটের সঙ্গে চুক্তি করেছে ফিফা। এ নিয়ে ফিফার 211 সদস্য দেশের মধ্যে 180টির জন্য বিশ্বকাপ সম্প্রচার বা ওয়াচ পার্টি আয়োজন নিশ্চিত হয়েছে। তবে এখনো বাকি ভারত, চীনের মতো বড় বড় দেশ। 2026 বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ ভারত ও চীনের জন্য গভীর রাত বা ভোরে অনুষ্ঠিত হবে। আসরটি যুক্তরাষ্ট্রে হওয়ায় সময়ের বড় পার্থক্য তৈরি হয়েছে। কাতার বিশ্বকাপে সুবিধাজনক সময়সূচির কারণে ভায়াকম 18 $6 কোটি সম্প্রচার সত্ত্ব কিনে জিও সিনেমায় বিনামূল্যে ম্যাচ দেখিয়েছিল। তাতে সেবার লসের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে কাতার বিশ্বকাপে ভালো সময়সূচি পেয়েও লাভ না হওয়ায় এবার একই ধরনের বড় চুক্তি করতে গিয়ে ফিফা বুঝতে পেরেছে ভারতীয় বাজারে কাজটা মোটেও সহজ নয়। ফলে বেশ বড় ধরনের সমস্যায় পড়েছে ভারত। কেএম সনি, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবর নয়। স্টার প্লের সঙ্গেই থাকুন।